খুব সকালে ট্রেন ধরেই বাড়ি যাব। আজকাল শরীরের অলসতাও বেড়েছে বেশ, তাই মোবাইলে অ্যালার্ম দিতেই হয়। টেবিলে রাখা মোবাইলটা যেই না হাতে নেব তখনই সেটা বেজে উঠল। বিরক্ত নিয়েই তাকালাম। অপরিচিত নাম্বার। পরিচিত কেউ বিপদে পড়েও কল দিতে পারে ভাবনায় রিসিভ করলাম। শুভাশিস বলছেন? জি, শুভাশিস বলছি। আপনি কে বলছেন? আমি জয়ন্ত, চিনবার কথা নয়। সে বুঝলাম, কিন্তু নাম্বার পেলেন কোথায়? হরিও স্টেশনে মাত্র একজন মেয়ে ট্রেনে কাটা পড়েছে, বিশ্রী দশা। পাশে পড়ে থাকা ছোট্ট ব্যাগে যে ফোনটা পাওয়া গেছে, সেখানে কল লিস্টের প্রথমেই আপনার নামখানা। কথাখানা শুনেই নিজের অজান্তেই ভেতরটা কেঁপে উঠল। বেশ বুঝতে পারলাম মোবাইল ধরে রাখা হাতখানাও কাঁপছে। আরে মজাই, কথা কেন বলছেন না? আর হ্যাঁ, একটা কার্ডও পাওয়া গেছে। নামটা এই যা ভুলে গেলাম। হ্যাঁ, মৃন্ময়ী। আপনি কি শুনেছেন? কি বলছেন এসব? মৃন্ময়ী? এত রাতে মৃন্ময়ী হরিও স্টেশনে? পাগল হয়েছেন নাকি? আপনি তো শুভাশিস, তাই না? বাকিটা বিশ্বাস করা না করা আপনার বিষয়। রাখলাম, যত সব। আমি হ্যালো হ্যালো করতে করতেই ওপাশ থেকে সংযোগ কাটল। শরীরের কাঁপুনি বেশ বুঝছি। এই প্রচন্ড শীতের মাঝেও কপালে ঘামের অস্তিত্ব বেশ টের পেলাম। কিন্তু মৃন্ময়ী, সে এখানে আসবে কি করে? এখান থেকে আমার গ্রামের বাড়ি প্রায় 230 কিলোমিটার। বাড়ির পাশেই মৃন্ময়ীর বাড়ি। শুধু তাই নয়, কাল বাদে পরশুই মৃন্ময়ীর সাথে আমার বিয়ের তারিখ। মৃন্ময়ীর নাম্বারেই ফোন দিলাম, সুইচ অফ। মুহূর্তেই কপালের ঘাম ফোনের স্ক্রিনে পড়ল। ফোন স্ক্রল করে বাড়ির নাম্বারে কল করলাম। না, সবগুলোই বন্ধ। বাসা থেকে খুব একটা দূরের পথ নয় স্টেশন। রুম থেকে বেরিয়ে রাস্তায় দাঁড়াতেই রিক্সাও পেলাম। কোথায় যাবেন সাহেব? জলদি চলো তো, স্টেশন যাব। না সাহেব, এই রাতে স্টেশনে যাব না। মানে অল্পই তো পথ, বেশ বিপদে পড়েছি ভাই, একটু পৌঁছে দাও। আরে না সাহেব, আপনি অন্য কাউকে দেখুন না। রিক্সাওয়ালা নিজের কথাতেই অটল রইল। আমাকে পাশ কাটিয়ে চলে গেল নিজের মতো করে। এদিক ওদিক তাকিয়েও আর কোনো রিক্সা চোখে পড়ল না। মৃন্ময় নাম্বারে আবার কল দিলাম, এখনো বন্ধ দেখাচ্ছে। আমি আমার সবটুকু শক্তি দিয়ে হাঁটতে শুরু করলাম। হাঁটা বললে ভুল হবে, প্রায় দৌড়ও নই। বিদঘুটে অন্ধকার। হঠাৎই পেছন থেকে কাঁধে কারো হাতের ছোঁয়া পেলাম। চিল্লিয়ে না উঠলেও ভেতরটা হাজারবার চিল্লিয়ে উঠেছে। অবাক হলাম, সেই রিক্সাওয়ালাটা আমার সাথেই দাঁড়িয়ে। রিক্সা নেই তার সাথে। সাহেব, এই রাতে স্টেশনে যাবেন না, সইতে পারবেন না স্টেশন। কি যাতা বলছো? আর তুমি এখানে কেন? হ্যাঁ, বিপদ মানুষের কাছে হেঁটে আসে না সাহেব, মানুষের বিপদের কাছে দৌড়ে দৌড়ে যায়। যাবেন না সাহেব। প্রচন্ড রাগ হচ্ছিল। কিছু বলবার আগেই রিক্সাওয়ালা চোখের আড়াল হলো।
অল্প সময়ের মধ্যেই স্টেশনে পৌঁছলাম। একদম ভুতুড়ে, প্ল্যাটফর্মের বেশিরভাগ লাইটগুলো অকেচো, যে দু একটা ভালো সেগুলো ওই নিভছে আর জ্বলছে। স্টেশন মাস্টারের রুমটাও বন্ধ, কোনো মানুষ তো দূর, রাত কাটানো কুকুরগুলোও নেই। পেছন ফিরতে গিয়ে নজর পড়ল একটু দূরেই নিভু নিভু আলোতে ছোট্ট চা দোকানটা এখনো খোলা। ঠিক দোকানের সামনেটাই স্টেশনের দেয়ালে বড় ঘড়িটায় তখন ঠিক 2টো বাজছে। চা হবে কাকু? জলদি দাও তো। বসুন বাবু, বসুন। দোকানদারকে বেশ সরল মনে হলো, বয়স সব মিলিয়ে 50 ছুঁই ছুঁই। মৃদু আলোতে যা বুঝলাম তাতে বিশ্বস্তই মনে হয়। আচ্ছা কাকু, একটু আগে এখানে কোনো মেয়ে ট্রেনে কাটা পড়েছে? সে তো অনেকক্ষণ হলো। দোকানদারকে দেখে যতটুকু শক্তি জুগিয়েছিলাম সবটুকুই যেন মুহূর্তেই শেষ। তাহলে কি সত্যি মৃন্ময়ী? না না, মৃন্ময়ী এখানে আসবে কি করে? দোকানদারকে কিছু বলতে যাব এমন সময় যেন বিদ্যুৎ চমকানোর চেয়েও বেশি চমকালাম। ব্যাগ হাতে মৃন্ময়ী আমার দিকেই আসছে। যাক বাবা, বাঁচলাম। সেই কখন থেকে তোমাকে ফোন দিচ্ছি, শুধু ব্যস্ত আর ব্যস্ত। তুমি এত রাতে আর এখানে? পারে আসতে মানা বুঝি? আগের ট্রেনে আসলাম, বাড়ির সবাইকে বলেছি ফোন অফ রাখতে, যাতে তোমাকে চমকে দিতে পারি। সেসব কথা পরে হবে, এখন বলো তুমি এখানে কেন? এসব কেমন কথা শুভাশিস? তোমার কাছে আসতে আমার অনুমতি লাগতো বুঝি? বাবু, এই নিন চা। সে কি কাকু, তোমার কি মাথা গেল নাকি? 1 কাপ কেন, আর 1 কাপ দিন। চা খেতে খেতে নিভু নিভু আলোতেও আমি বারবার মৃন্ময়ীকে দেখেই চলেছি। কোনটা বিশ্বাস করব আর কোনটা অবিশ্বাস করব ভেবেই পাচ্ছি না। দোকানের বিল দেওয়ার সময় দোকানদার কেমন চোখে যেন আমাকে বার কতক দেখে নিল। এখানে দেরি না করে ঘরে ফিরুন বাবু, রাত 12টা তো বাজতে চলেছে। 12টা? কি বলছো কাকু? স্টেশনের ঘড়িতে তো আমি একটু আগেই 2টো দেখে এসেছি। ও ঘড়ি কাউকে সময় দেয় না বাবু, সবার সময় নেয় শুধু, বুঝলেন? কি বললে? অন্যদিন কথা হবে বাবু, এখন ঘরে ফিরুন। প্ল্যাটফর্মের ওপর মৃন্ময়ীর পাশে হাঁটতে লাগলাম। লাইটের হালকা আলোতে ওর পায়ের দিকে তাকালাম। না, লাইটের আলোয় তো মৃন্ময়ীর ছায়াও পড়ছে। অলৌকিক কিছু ভাবনা এতক্ষণ যে জড়তা ছিল সেটা নিজের মাঝে রইল না। তোমার রুম কি খুব দূরে? না না, এই তো কাছেই, অল্প সময় যাব আমরা। ইস, কাছে হলো কেন? অনেক দূরে হতো। সারা রাত তোমার হাত ধরে হেঁটে হেঁটে গল্প করতাম। কি অদ্ভুত চাওয়া রে বাবা। সে যাই হোক, এখন বলো তো তুমি হঠাৎ এখানে কেন? সারা রাত তো থাকলোই সেটা বলার জন্য, এখন অন্য কিছু বলো তো শুভাশিস। কাল সকালে আমি বাড়ি যাব, পরশুই আমাদের বিয়ে। এমন সময় এমন পাগলামি মানায় বলো দেখি? বাড়ির সবাই কি ভাববে বলো তো? আগে যদি জানতাম তুমি এমন সব প্রশ্নে জড়াবে, তাহলে যে ট্রেনে এসেছি সেটাতেই মাথা দিয়ে মরতাম। মৃন্ময়ীর এমন কথা শুনে দূর হয়ে যাওয়া ভয়টা হুট করেই ভাসলো মনের ভেতর। আচ্ছা, যে জয়ন্ত তোমাকে মৃত্যুর খবর দিল মৃন্ময়ীর, তাকে একবার ফোন দিলে হয় না? পকেটে হাত দিলাম, প্যান্টের পকেটে বা বুক পকেটের কোথাও নেই ফোনটা। তবে কি চায়ের দোকানেই রেখে আসলাম। কি হলো শুভাশিস?
তুমি একটু দাঁড়াও মৃন্ময়ী, চায়ের দোকানে বুঝি ফোনটা রেখে এসেছি। তুমি গিয়ে নিয়ে এসো, এখানেই দাঁড়ালাম আমি। প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আবার ঢুকলাম। উত্তর কোণের চায়ের দোকানটায় এগিয়ে গিয়ে মেজাজ বিগড়ে গেল মুহূর্তেই। দোকান যে বন্ধ করেছে দোকানি, দাঁড়িয়ে আশেপাশে তাকিয়েও নজরে আসলো না। নিজের ওপর প্রচন্ড রাগ নিয়ে যখনই পা এগোবো, এমন সময় দেওয়ালের বড় ঘড়িটায় চোখ আটকালো। শরীর শিউরে উঠল মুহূর্তেই। ঘড়িতে 12:20 বাজে, কিন্তু আমি নিশ্চিত ঢুকবার সময় দুটোই দেখেছি। কি হলো, ওখানে ওভাবে দাঁড়িয়ে আছো কেন? আসছি। আগে পিছু না ভেবে মৃন্ময়ের দিকে এগোলাম। মোবাইল পেলে? না, দোকান বন্ধ করে দিয়েছে। ইস, দেখা হতে না হতেই খোয়া গেল একটা। সে বাদ দাও, এখন চলো, হেঁটে এগোতে হবে। বিদঘুটে অন্ধকার ভেদ করে হেঁটে চলেছি। পাশেই মৃন্ময়ী। টুকটাক হাতের ছোঁয়া ছাড়া বুঝবার উপায় নেই পাশে কেউ আছে। কি দুর্গন্ধ আসছে! মৃন্ময়ের কথা শেষ হওয়া মাত্রই এক ধরনের দুর্গন্ধ নাকে এসে ধাক্কা খেল। আমার বমি হবে মনে হয় শুভাশিস। আমি নিশ্চিত এটা মানুষ পচার গন্ধ। কি ভুতুড়ে কথা বলো তুমি? তাড়াতাড়ি হাঁটো, গন্ধ আর সহ্যই হচ্ছে না। মৃন্ময়ের কথায় দ্রুত হাঁটলাম। ঘন কুয়াশায় পথ কতটা এগিয়েছি অনুমানও করতে পারছি না, তবুও এগিয়েই চললাম। আর কত দূর শুভাশিস? ক্লান্ত লাগছে খুব। কুয়াশায় তো দেখাই যাচ্ছে না, হয়তো আর একটুখানি পথ। কি বলছো এসব? আমি তো বেশ দেখতে পারছি, তবে আমার তো মনে হয় না এদিকে কারো বাড়ি আছে। কি যে বলো না তুমি, একটু হাঁটলে হয়তো বাসার সামনেটায় যেতে পারবো, আর বাসার কাছাকাছি হলেও আমি বুঝতে পারবো। আর একটু সামনে? শুভাশিস, আর সামান্য সামনেই নদী, আমি স্পষ্ট দেখছি। তুমি কি দেখছো? মৃন্ময়ের কথায় কিছুই বুঝে উঠতে পারলাম না। এদিক ওদিক তাকিয়েও সত্যি কিছু দেখতে পাচ্ছি না। আর মৃন্ময়ের কথা মতো যদি নদী হয়ও, তবে আমি তো উল্টো পথে এসেছি। নদীর পাড়েই যে শ্মশান, শ্মশানের কথা ভাবতেই শরীর কেমন যেন একটা কাঁপুনি দিল। আমি তো কিছুই দেখতে পাচ্ছি না মৃন্ময়ী। দেখতে না পেলেও তো হালকা স্রোতের শব্দ পাওয়ার কথা, আমি তো স্পষ্ট শুনতে পাচ্ছি। আমি আরো অবাক হলাম। এতক্ষণ থেকে জড়িয়ে থাকা কুয়াশা যেন মুহূর্তেই সরে গেল। হ্যাঁ, ঠিক সামনেই নদীটা, পা যেন ক্রমশই দুর্বল হয়ে আসছে। আচ্ছা শুভাশিস, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি। হ্যাঁ, বলো। আজ থেকে 4 বছর 2 মাস 17 দিন আগে তোমাদের ছাত্রাবাসে একটা মেয়ে আত্মহত্যা করেছিল। হ্যাঁ, ওর নাম সবিতা। তা এই কথা আজ কেন? সে তো আত্মহত্যা করেনি শুভাশিস, ওকে তোমার বন্ধু খুন করেছে, আর তোমরা সবাই সেটাকে আত্মহত্যা নামে চালিয়ে দিয়েছো। মৃন্ময়ীর কথা শুনে আমি জ্ঞান শূন্য হয়ে পড়ি মুহূর্তেই। পা দুটো নড়াতে যেও পারলাম না। সেই কথাগুলো হচ্ছে তা কখনোই মৃন্ময়ীর জানবার কথাই নয়। তবে সামনে যে দাঁড়িয়ে আছে, তাহলে কে সে? মৃন্ময়ীর দিকে তাকাতেই যেন চোখ ছানা বড়া হয়ে গেল। বিবস্ত্র প্রায় শরীর, রক্তে মাখা দুটুকরো কাপড় দিয়ে শরীর পেঁচানো। এ তো সেই সবিতা, যাকে 4 বছর আগে আমার বন্ধু মেরে ফেলেছে।
চিনতে পারছিস শুভাশিস? আমি সেই সবিতা যাকে তোরা শরীরের প্রয়োজন মিটিয়ে মেরে ফেলেছিস। আমি পেছন দিকে ছুটে পালাতে গিয়েও পা নাড়াতে পারছি না একটুও। পা যেন মাটিতে গেড়ে গেছে অজানা কারণে। পেছন দিকে হাতড়িয়ে এগুতে গিয়েও পারছি না। সবিতা ধীরে ধীরে আমার মুখের সামনে চলে এলো। দুর্গন্ধ, সেই কিছুক্ষণ আগের পচে যাওয়া লাশের দুর্গন্ধের মতো, সেটা সবিতার শরীর থেকেই আসছে। আমাকে ক্ষমা করো সবিতা, আমায় ক্ষমা করো। ক্ষমা? সেদিন ক্ষমা চাওয়ার পরও তোরা আমাকে খুবলে খুবলে খেয়েছিস, ক্ষমা করেছিলি? আমি সেসবের কিচ্ছু জানি না, বিশ্বাস করো সবিতা। জীবনের মায়া টের পাচ্ছিস শুভাশিস? সত্যি বলছি সবিতা, সত্যি বলছি, আমি সেসবের কিচ্ছু জানি না, ভগবানের দিব্যি বলছি। আমি তোকে মারবো না শুভাশিস, আমি তো জীবনের মায়া বোঝাতেই তোর কাছে এসেছিলাম। আমি তো মারবো তোর মৃন্ময়ীকে, বিয়ের রাতেই মারবো। কথা বলতে বলতে সবিতার হাতগুলো যেন ক্রমশই আমার গলার দিকে এগিয়ে আসছে। আমি সমস্ত শক্তি দিয়ে চিৎকার করলেও সেই চিৎকার যেন মুখ থেকে বেরই হলো না। এমন সময় আমার দিকে যেন কেউ টর্চের আলো ফেলে। বেঁচে গেলি তুই, মনে রাখিস আমি তোর মৃন্ময়ীকে মারবই মারবো। কথা শেষ হওয়া মাত্রই সবিতা নিমেষেই অদৃশ্য হয়ে গেল। এদিক সেদিক মাথা ঘুরিয়েও ওকে আর দেখতে পেলাম না। টর্চের আলোটা ক্রমশ আমার কাছে এলো। এতক্ষণের অবশ শরীর যেন একটু একটু করে নাড়াতে পারছি। সামনে দাঁড়িয়ে স্টেশনের সেই চায়ের দোকানদার। বাবু, এ কি আপনি এখানে একা কেন? কিচ্ছু জানি না কাকু, কিচ্ছু জানি না। স্টেশন থেকে আপনি অদৃশ্য কার সাথে যেন কথা বলেই চলেছেন। আর তখনই বুঝেছিলুম কিছু একটা ঘটনা বাকি আছে। চলুন চলুন, আপনাকে এগিয়ে দিয়ে আসি। দোকানদারের হাত ধরে আমি এগুতে লাগলাম। ফিরবার সময় সবটা পথ যেন আমার চেনা। নিজেকে আরো বেশি অসহায় লাগলো যখন প্যান্টের পকেটেই মোবাইলটায় হাত লাগলো, অথচ স্টেশনে কত করে খুঁজলাম। এখন যেতে পারবেন তো বাবু? হ্যাঁ হ্যাঁ, এইটুকু পথ আমি পারবো, তুমি যাও। বাবু, একটা কথা জানতে চাই। বলো, সমস্যা নেই। মৃন্ময়ীকে দোকানের সামনে একা একাই নাম ধরে কথা বলছিলেন। আচ্ছা কাকু, ওখানে আমার সাথে কি কেউ ছিল না? না তো বাবু। ও, আর হ্যাঁ, মৃন্ময়ী আমার হবু বউ। কাল দিন পরই আমাদের বিয়ে। যাকে যত বেশি আঁকড়ে রাখবেন সে ততই তাড়াতাড়ি বিদায় নেবে সাহেব। কথাটা কেন বলল দোকানদার তা আমি জানি না, তবে কথাটা শেষ করেই একটা হাসিও দিল। হাসিটা দেখে আমি আবারও ভয়ে দুমড়ে মুচড়ে গেলাম। আরে, এ তো কিছুক্ষণ আগের সেই সবিতার হাসি।